আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। নিখোঁজের ৯ বছর পূর্তিতে ইলিয়াস আলীর উধাও রহস্য নিয়ে বোমা ফাটালেন মির্জা আব্বাস, জানালেন সরকার গুম করেনি ইলিয়াসকে। চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী, কবরে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে দাফন। সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে সিলেটে বেড়েছে সিএনজি, অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল, রাস্তায় পুলিশও ছিল কঠোর। সিলেটে থামছে না করোনার প্রাণহানি, আরও 2 জনের মৃত্যু। লকডাউনে গ্রাহকদের রেহাই দিচ্ছে না বিদ্যুৎ বিভাগ, বিল পরিশোধে মাইকিং। দেশে করোনায় আরও 101 জনের মৃত্যু, 3,500 আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন প্রায় 6,000। সিলেট নগরীর তালতলায় গ্যাসের সঞ্চালন লাইনে ছিদ্র, স্থানীয় লোকজনের তৎপরতা ও গ্যাস কর্মীদের হস্তক্ষেপে বড় দুর্ঘটনা থেকে রক্ষা। স্পেনের মাদ্রিদ আঞ্চলিক সরকার নির্বাচনে বিরোধী দল মাস মাদ্রিদের প্রেসিডেন্ট প্রার্থী মনিকার সাথে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মতবিনিময়। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। ইলিয়াস নিখোঁজের পিছনে দলের কয়েকজন নেতার ভূমিকা ছিল রহস্যজনক। ইলিয়াস আলী নিখোঁজের 9 বছর পূর্তির দিনে তার উধাও রহস্য নিয়ে এমন বোমা ফাটালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং সাবেক সাংসদ ও বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনী ঢাকার উদ্যোগে ভার্চুয়াল এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। ইলিয়াস আলী গুমের জন্য দলের কয়েকজন নেতাকে দোষারোপ করেন মির্জা আব্বাস। ওইসব নেতার নাম উল্লেখ না করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দলের ভিতরে লুকিয়ে থাকা এই ব্যক্তিকে অনেকেই চেনেন। আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি বলেও জানান তিনি। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন ইলিয়াস আলী। এতদিন বিএনপি অভিযোগ করে আসছিল তাকে সরকারই গুম করে রেখেছে। তার সন্ধানের দাবিতে সে সময় সিলেটে লাগাতার হরতাল পালিত হয়। আন্দোলন করতে গিয়ে ইলিয়াস আলী গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার 4 জন নিহত হন। ইলিয়াস আলী গুম হওয়া প্রসঙ্গে দলের মহাসচিবের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাগ্মিতণ্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করছিলেন তাকে। সেই যে পিছন থেকে দংশন করা সাপগুলো আমার দলে এখনো রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত না করেন তাহলে কোনো পরিস্থিতিই দল সামনে এগোতে পারবে না। ইলিয়াস আলী গুমের খবর ওই দিন রাত 1:30 থেকে 1:45 পেয়েছিলেন জানিয়ে বিএনপির নেতা মির্জা আব্বাস বলেন, গুমের সংবাদ পাওয়ার পর পরিচিত যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান ইলিয়াস আলীকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং, যে পুলিশ কর্মকর্তার সামনে তাকে নিয়ে যাওয়া হলো সেই পুলিশ কর্মকর্তাদের আজ পর্যন্ত পাওয়া যায়নি। এই খবর আপনারা কেউ জানেন না। রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেত্রী, প্রযোজক, পরিচালক সারা বেগম কবরী। শনিবার বাদ জোহর করোনা স্বাস্থ্যবিধি মেনেই এই কিংবদন্তির দাফন কাজ সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কবরীর পুত্র শাকের চিশতি সহ তার পরিবারের অনেক সদস্য, আত্মীয়, সহকর্মীরা। কবরীর মরদেহ জোহরের আগেই নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানের এলাকায়। সেইখানে জানাজা সম্পন্ন হয়। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদানকে স্মরণ করে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হয় কবরীকে। তার আগে করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাত 12টার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবরী। সেখান থেকে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়। সকালে মরদেহ নিয়ে যাওয়া হয় মোহাম্মদপুর আর মার্কাজুলে। গোসল শেষে গুলশান 2 নম্বর এলাকার লেক রোডের বাড়িতে শেষবারের মতো নিয়ে যাওয়া হয় কবরীকে। সেখানে তাকে দেখতে ভিড় করেন আত্মীয়স্বজন, প্রতিবেশী, চলচ্চিত্র ও রাজনীতির আঙিনার অনেক সহকর্মী। সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিনে সিলেটে আগের 3 দিনের তুলনায় বেড়েছে সিএনজি, অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল। সকালে রাস্তায় যান চলাচল কম থাকলেও বিকেলে বেড়েছে কয়েক গুণ। লকডাউন বাস্তবায়নে রাস্তায় পুলিশও ছিল কঠোর। প্রয়োজন ছাড়া বের হওয়া লোকজনকে যানবাহন থেকে নামিয়ে দিয়ে ঘরে ফিরিয়ে দিয়েছে। আইন না মানায় বেশ কিছু যানবাহনের বিরুদ্ধে মামলাও দিয়েছে পুলিশ। শনিবার সকালে নগরীর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু দুপুরের পর বাড়তে থাকে সিএনজি, অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল। রাস্তা ও বাজারেও বাড়ে জনসমাগম। সিলেট নগরীর বন্দরবাজার, ডিঙ্গাবাজার, আম্বরখানা, কালীঘাট, রিকাবি বাজার, সুবিদ বাজার সহ বিভিন্ন স্থানে লোকজনকে ভিড় করে বাজার করতে দেখা গেছে। বিশেষ করে কাঁচা বাজারে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। এ সময় ক্রেতা বিক্রেতা কাউকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। এছাড়া নগরীর অটোরিকশা ও রিকশা চলাচল বেড়ে গেলে পুলিশও কঠোর হয়। অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল আটকে যাত্রী ও চালকদের রাস্তায় বের হওয়ার কারণ জানতে চায় পুলিশ। সদুত্তর না পেলে যাত্রীকে যানবাহন থেকে নামিয়ে দিয়েছে তারা।
এছাড়া লকডাউনে আইন ভঙ্গ ও কাগজপত্র না থাকায় বেশ কয়েকটি সিএনজি, অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে মামলাও দেয় পুলিশ। সিলেট বিভাগে থামছে না করোনার প্রাণহানি। মহামারী করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 2 জন। আরও 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 62 জন, যার মধ্যে 55 জনই সিলেটের। আর একই সময় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 44 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়ার স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 62 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 55 জন, সুনামগঞ্জের 2 জন, মৌলভীবাজারের 5 জন করোনা শনাক্ত হন। নতুন এই 62 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,359 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলার আক্রান্ত হয়েছেন 12,272। এছাড়া সুনামগঞ্জে 2,667, হবিগঞ্জে 2,218 ও মৌলভীবাজারে 2,202 জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 44 জন। এরা সবাই সিলেটের বাসিন্দা। আর এ নিয়ে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা দাঁড়ালো 17,341 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,554 জন, হবিগঞ্জে 1,767 জন ও মৌলভীবাজারে 2,000 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন 13 জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 310 জন। এর মধ্যে সিলেট জেলার 294, হবিগঞ্জের 11, মৌলভীবাজারের 2 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 2 জন মারা গেছেন, এর মধ্যে 2 জন সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 311 জনে। এর মধ্যে সিলেট জেলার 241, সুনামগঞ্জের 26, হবিগঞ্জের 18 ও মৌলভীবাজারের 26 জন রয়েছেন। দেশে চলমান করোনা পরিস্থিতিতে এমনিতেই নিম্ন আয়ের মানুষের ত্রাহি অবস্থা, তার উপর মরার উপর খাড়ার ঘাড় মতো গ্রাহকদের বিল দিতে চাপ সৃষ্টি করেছে বিদ্যুৎ বিভাগ। নগরীতে মাইকিং করে বিল পরিশোধের জন্য তাগদা দিচ্ছে গ্রাহকদের। লকডাউনের এই দুঃসময়ে বিলের জন্য চাপ সৃষ্টি করায় গ্রাহকের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে। শুক্রবার রাত থেকে নগরীতে মাইকিং শুরু করে বিদ্যুৎ বিভাগ। লকডাউনে ব্যাংকিং কার্যক্রম সীমিত থাকায় বিদ্যুৎ বিল যথাসময়ে মোবাইল অপারেটর, গ্রামীণফোন, রবি কিংবা বিকাশের মাধ্যমে পরিশোধের নির্দেশ দেওয়া হয়। তবে বিষয়টিকে কেন্দ্রীয় সিদ্ধান্ত বলে দাবি করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট। নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে উল্লেখ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদির বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বিল পরিশোধের জন্য মাইকিং করা হচ্ছে। গ্রাহকরা যাতে সহজে বিল পরিশোধ করতে পারেন সেই জন্য মোবাইল অপারেটর, রবি, গ্রামীণফোন এবং বিকাশের মাধ্যমে বিল পরিশোধের অনুরোধ জানানো হচ্ছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 101 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনে একই সংখ্যক মৃত্যু হলো। একই দিনে করোনা নতুন করে শনাক্ত হয়েছে 3,473 জন আর সুস্থ হয়েছেন 5,907 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় দেশের সরকারি ও বেসরকারি 257টি ল্যাবে 15,413টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 16,185টি নমুনা। নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হন 3,473 জন। আর সব মিলিয়ে দেশে আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো 7,15,252 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হওয়া 5,907 জন সহ দেশে করোনা থেকে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 6,08,815 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 21.46%। একই সময় সুস্থতার হার 85.12%। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মারা যাওয়া 101 জনের মধ্যে মৃতদের মধ্যে 69 জন পুরুষ ও 32 জন নারী। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10,283 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যুবরণকারী 101 জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 99 জন ও বাসায় 2 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 20 3 জন, 30 3 জন, 40 8 জন ও 50 29 জন এবং 60 58 জন। একই সময়ে বিভাগওয়ারি দেখা গেছে, মৃত 101 জনের মধ্যে ঢাকা বিভাগে 67, চট্টগ্রামে 23, রাজশাহীতে 2 জন, খুলনায় 3 জন, বরিশালে 1 জন ও সিলেটে 2 জন এবং ময়মনসিংহে বিভাগে 3 জন মারা গেছেন। বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেট নগরীর তালতলা এলাকা। গ্যাস লাইন ছিদ্র হয়ে এই দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত স্থানীয় লোকজনের তৎপরতা ও জালালাবাদ গ্যাসের হস্তক্ষেপে এই দুর্ঘটনা থেকে রক্ষা মিলে। স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল 11:30টার দিকে তালতলা পয়েন্টস্থ কালভার্টের নিচে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের সঞ্চালন লাইন ছিদ্র হয়ে গ্যাস বের হতে থাকে। গ্যাস বের হওয়ার শব্দে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সাথে সাথে খবর দেওয়া হয় জালালাবাদ গ্যাসকে। এদিকে সঞ্চালন লাইন থেকে বের হওয়া গ্যাস যাতে আগুন না লাগে
সেজন্য স্থানীয় লোকজন ঘটনাস্থল পাহারার ব্যবস্থা করেন। দুপুর 12:30টার দিকে জালালাবাদ গ্যাসের একটি দল এসে ছিদ্র হওয়া লাইন মেরামত করলে এলাকায় স্বস্তি ফিরে আসে। স্পেনের মাদ্রিদ আঞ্চলিক সরকার নির্বাচনের প্রচারণায় অংশ হিসেবে দেশটির বিরোধী দল মাস মাদ্রিদের প্রেসিডেন্ট প্রার্থী মনিকা সিলভানা গঞ্জালেস মাদ্রিদে বাংলাদেশি কমিটির সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার স্থানীয় সময় সকাল 10টায় শহরটির বাঙালি অধ্যুষিত এলাকা লাভা পিএস সংলগ্ন সেন্ট্রো সেলুট বালিয়েন্তে বাংলা ও বাইতুল মোকাররম জামে মসজিদে প্রচারণা ও মতবিনিময় করেন মনিকা। মাস মাদ্রিদের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। বাইতুল মোকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও বালিয়েন্তি বাংলার সভাপতি ফজলেলাহির পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাস মাদ্রিদের নেতারা মাদ্রিদ আঞ্চলিক সরকার নির্বাচনে নিজ দলের প্রার্থী মাদ্রিদ অ্যাসেম্বলির সদস্য মনিকা সিলভানা গঞ্জালেজকে জয়ী করার জন্য বাংলাদেশ কমিউনিটির সহযোগিতা প্রত্যাশা করেন। বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ লাভা পিএস অঞ্চলে একটি বড় মসজিদ নির্মাণের ব্যাপারে বর্তমান বিরোধী দল মাস মাদ্রিদ দলের সহযোগিতা প্রত্যাশার পাশাপাশি অভিবাসীদের বৈধতা প্রদান, সবার জন্য মেডিকেল সার্ভিস উন্মুক্ত ও অভিবাসীদের জন্য দুভাষী নিয়োগ সহ বিভিন্ন দাবি দলটির নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন। মনিকা সিলভানা তার বক্তব্যে বলেন, মাস মাদ্রিদ অভিবাসী বান্ধব দল, তার দল জয়ী হলে অভিবাসীদের নিয়ে কাজ করবে। মতবিনিময় সভায় বাংলাদেশ মুসলিম কমিউনিটির পক্ষে বক্তব্য দেন বাইতুল মোকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, ভলিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলেলাহি, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, জুলহাস উদ্দিন, আলামিন পালোয়ান, শাহ আলম ও হাবিব আহমদ প্রমুখ। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।